বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাত তারা একে অপরের দীর্ঘদিনের বন্ধু। প্রায় 1999 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত তারা জোটবদ্ধ আন্দোলন করেছে। এর মধ্যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিএনপি জামাত তারা নিজেদের স্বার্থে কখনো জামাতকে দূরে সরিয়ে দিয়েছে, আবার কখনো কাছে টেনেছে। এভাবে করি এক প্রকার টানাপোড়েনের সম্পর্কের মধ্যেই হঠাৎ জামায়াত ইসলামীর আমির একটা সম্মেলনে বক্তব্য দিয়ে বললেন যে বিএনপি জামায়াতের যে জোট সেটা কার্যত আর নেই। কিছুদিন পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা বললেন। এর মধ্যে ছাত্রদের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হলো, আমরা দেখেছি সব দলই কিন্তু ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়েছে এবং এক প্রকার সবাই মিলেমিশেই এই সরকারকে পদত্যাগ করিয়ে ছেড়েছে। এর মধ্যে হঠাৎ করেই আবার বিএনপি জামাত দুই দলই মুখোমুখি হয়ে পড়েছেন। আমরা দেখেছি তৃণমূলের যে কর্মীরা আছেন তারাও এই বিষয়ে ক্ষোভ জানাচ্ছেন। তা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত নেতার এক বক্তব্যের জেরে বলেছেন, তা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রায় 2 সপ্তাহ পরে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের একটা রোড ম্যাপ চাইলেন। আরো কয়েকটি রাজনৈতিক দল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচনের রোড ম্যাপ জানতে চেয়েছেন। আর এই বক্তব্যের জেরেই ডক্টর শফিকুর রহমান কোন একটা বক্তব্যের জেরেই বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একটা মন্তব্য করেছেন যে আন্দোলনে যারা নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন এই পরিবারগুলোর আহাজারির মধ্যেই তারা নির্বাচনের জিকির শুরু করছেন। তারা বলতে মূলত বিএনপি কি বোঝানো হয়েছে, এটাতে আবার খুব মাইন্ড করেছেন বিএনপির মহাসচিব। উনি বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কিছু দল আছে যাদের জনসমর্থন নেই, যারা নির্বাচনে জিতবেন না এবং সাধারণ মানুষের মধ্যে ওই দল সম্পর্কে এমন পারসেপশন যে তারা ক্ষমতায় গিয়ে সরকার চালাতে পারবেন না, তারা নির্বাচন চাচ্ছেন না। নাম না বললেও এই বক্তব্য যে জামায়াত ইসলামীকে ইন্ডিকেট করে বলেছে তা কিন্তু বোঝার অপেক্ষা রাখে না। হঠাৎ করেই বড় দুটি দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য, কে কতটুকু সঠিক বা বেঠিক বলছেন বা জনগণের প্রত্যাশা তাদের কাছ থেকে কি, সে বিষয়টা আমি বলার চেষ্টা করব। কিন্তু আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, এক ধরনের আলোচনা তৈরি হয়েছে বিএনপি জামায়াত কি একদল সরকারি এবং অন্য দল বিরোধী দলের থেকে এক ধরনের পার্লামেন্ট তৈরি করার চিন্তা ভাবনা করছেন কিনা। স্বাভাবিকভাবে বিএনপি একটা বড় দল, নির্বাচন যদি হয় জনসমর্থন বিএনপির দিকেই ঝুঁকে পড়বে, তারা ক্ষমতায় আসবেন এবং সরকার গঠন করবেন। কিন্তু একথাও সত্য যে জামায়াত ইসলামী সহ অন্যান্য ছোট কয়েকটি দল রয়েছেন, ইসলামিক হোক এবং অন ইসলামিক, তাদেরও এক ধরনের জনসমর্থন তৈরি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ করে গণতন্ত্র মঞ্চ এবং নতুন পুরাতন কয়েকটা দল তারা কিন্তু প্রচন্ড ভাবে আওয়ামী লীগের বিরোধী রাজনীতি করেছেন। যদিও ভোটের মাঠে হিসাব নিকাশ অনেকটা পাল্টে যায়, তারা কে কতটা ভোট পাবেন তার একটা সন্দেহ রয়েছে। যেহেতু আওয়ামী লীগ একচ্ছত্রভাবে প্রায় 14-15 বছর এভাবে 3 টার্ম ভোটারবিহীন ভাবে ক্ষমতায় থেকেছে, সত্যিকার অর্থে জনপ্রিয়তা কার কতটুকু কমছে বা বাড়ছে সেটা কিন্তু আরেকটা নির্বাচন না হলে বোঝা সম্ভব না। বিএনপি যে খুব জনপ্রিয় দল, তারা অনেক সিট পাবে, সেটা কিন্তু আসলে এই আন্দোলন সংগ্রাম বা জনসমর্থন দিয়ে বোঝা যাবে না নির্বাচন ছাড়া। সেই নির্বাচন হয়েছিল 2007 সালে, তখন কিন্তু বিএনপির অবস্থা আমরা দেখেছি। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য বিরোধিতা করতে গিয়ে কিন্তু একটা বিষয় উল্লেখ করেছেন, তা হচ্ছে 1/11 সরকার। এখানে 1/11 সরকারের সময় যে নির্বাচনটা হয়েছে সেটা এক প্রকার পাতানো নির্বাচন ছিল। বিএনপিকে অনেক জায়গায় কায়দা করে হারিয়ে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং তারা পার্লামেন্ট গঠন করেছিল। এখনকার ভোটের হিসাব নিকাশে কারা খুব বেশি জনপ্রিয় দল হবেন আর কে কত সিট পাবেন সেটা কিন্তু আর একটা নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা জনগণের সমর্থন খুব ভালোভাবে পাচ্ছেন এবং আগের থেকে সেটা অনেক বেশি। এবং বিএনপি তো অবশ্যই একটা জনপ্রিয় দল, সারা বাংলাদেশে তাদের বিশাল শক্তিশালী সংগঠন রয়েছে। দুই দলই আগের থেকে অবস্থা উন্নতির দিকেই গিয়েছে, কারণ আওয়ামী লীগের বিশাল একটা জনসমর্থন এটা কিন্তু দুই দলের মধ্যেই আসবে। বিশেষ করে আওয়ামী লীগের জনসমর্থন বিএনপির দিকে যা আসবে তার থেকে কিন্তু জামায়াত ইসলামের দিকে আসবে। ইতিমধ্যে কিছু খবরে আমরা জানতে পেয়েছি যে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের পদধারী নেতারা কিন্তু জামায়াত ইসলামীকে যোগ দিচ্ছেন এবং তৃণমূল থেকেও দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামীকে সমর্থন দেওয়াটা আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে এক ধরনের হিড়িক লেগে গেছে। তারা আসলে শয়ে শয়ে জামায়াত ইসলামীতে যোগ দিতে চাচ্ছে। এটা এমন একটা অবস্থা তৈরি করেছে যে বিএনপির থেকে এক ধরনের সমালোচনাও তৈরি হচ্ছে যে জামায়াতের মধ্যে এই মুহূর্তে আওয়ামী লীগ থেকে পদধারী নেতারা, ছাত্রলীগ থেকে
পদধারী নেতারা কিভাবে যোগ দিচ্ছেন। বিষয়টা কিন্তু জামায়াত ইসলামী আমলে নিয়েছেন এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি এই মুহূর্তে জামায়াত ইসলামীতে যোগদান করতে পারবে না যারা অন্য দলে এর আগে ছিল। একই সাথে 5ই আগস্টের পর যারা যোগদান করেছেন তাদের পদও অকার্যকর থাকবে। এই পরিস্থিতিও আমরা আসলে বাংলাদেশে নতুন দেখলাম। যাই হোক, এবার আলাপ করতে চাই ডাক্তার শফিকুর রহমান যেই বক্তব্য দিলেন সেটা আসলে ঠিক কিনা। আমরা দেখেছি যে আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতের পরিবারদেরকেও কিন্তু ঠিক ওইভাবে খোঁজ নেওয়া যায়নি। যদিও অন্তর্বর্তী সরকার আহত যারা হয়েছেন, যারা গুলিবিদ্ধ হয়েছেন, গুরুতর অবস্থা হাসপাতালের মধ্যে আছেন, যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা ঘোষণা আসছে যে যারা আহত হয়েছেন গুরুতর অবস্থায় হাসপাতালে দিন নিপাত করছেন তাদের প্রত্যেকের চিকিৎসার ব্যয়ভার সরকার নেবেন, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ধরনের ঘোষণা এসেছে। সিএমএইচ হাসপাতালে অনেকের চিকিৎসা দেওয়া হচ্ছে, বেসরকারি ভাবেও ব্যক্তি উদ্যোগে অনেকের সহযোগিতা করছেন। এত সত্ত্বেও সঠিকভাবে কিন্তু সকল আহত ব্যক্তিদের আমরা খোঁজ খবর নিতে পারিনি। এটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জেনেছি এবং অনেককে দেখেছি টাকা পয়সার অভাবে ঠিকঠাক মতো চিকিৎসা করাতে পারছেন না। এই খবরগুলো আসাটাই আসলে খুবই দুঃখজনক ঘটনা। সেই জায়গা থেকে আমরা জামায়াত ইসলামীকে দেখেছি তারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, সাধ্য অনুযায়ী সমাজের সকল শ্রেণীর মানুষের পাশে থেকে তারা বিভিন্ন সময়ই আন্দোলন বা তাদের সংগ্রামকে এগিয়ে নিতে চান। তারই ধারাবাহিকতায় এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি জামায়াত ইসলামীর সহমর্মিতা কিন্তু একেবারে আমরা কম দেখিনি। এই কথাগুলি হয়তো জামায়াতের যারা একদম বিরোধিতা করে তারাও অস্বীকার করবেন না, কিন্তু জামায়াত ইসলামীর আমির যে বক্তব্যটা দিলেন যে তারা নির্বাচনের জিকির তুলছেন, এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। কারণ রাজনৈতিক দল হিসেবে এবং বৃহৎ একটা রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু নির্বাচনের রোডম্যাপ জানতেই চাইতে পারেন অন্তর্বর্তী সরকারের কাছে। তারা খুবই জনসম্পৃক্ত হয়ে কাজ করার চেষ্টা করছেন, জনগণের সমর্থন তাদের দিকে নেওয়ার চেষ্টা করছেন। জামায়াত ইসলামী সেটা করতে পারেন, কিন্তু আরেকটা দল যদি নির্বাচনের রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের কাছে চায় সেটাতে খুব বেশি দোষ হয়েছে বলে মনে করছি না। এই ক্ষেত্রে ডাক্তার শফিকুর রহমান নিজেও যে বলবেন আমার মনে হয় না যে তার এই বক্তব্য একদম শতভাগ ঠিক বা সহি হয়েছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে জামায়াত ইসলামীর লোকজন হয়তো এই কথা বলবেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি অথবা অন্য কোনো দল রোডম্যাপ চাইতেই পারে। কিন্তু প্রতি উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বললেন যে যাদের জনসমর্থন নেই এবং সরকারে গিয়ে যারা দেশ চালাতে পারবেন না, এই পারসেপশন জনগণের মধ্যে যেই দল সম্পর্কে আছে তাদের নাম উনি নিতে চান না এবং এই সমস্ত দলই নাকি নির্বাচনে আসতে চান না। এই বিষয়টা আসলে আমার ভালো লাগেনি। তবে রাজনৈতিক ময়দানে পক্ষ বিপক্ষ তৈরি করার জন্য এই ধরনের কথাবার্তা বলা যে একদম খুব গুরুতর অপরাধ তেমনটা মনে করছি না। আমি যেটা বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি যেভাবে এবং অন্যান্য বিরোধী দল তারা যেভাবে রাজনৈতিক দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে একটা নির্বাচনী রোডম্যাপ চাইতে পারেন, সাধারণ জনগণ হিসেবে কিন্তু আমরাও বলতে পারি যে ক্ষমতায় গিয়ে আপনারা আসলে কেমন রাষ্ট্র সংস্কার করবেন বা কেমন রাষ্ট্র তৈরি করবেন, কিভাবে দেশটা চালাবেন, সেটার রোডম্যাপ কি সেটা কি আপনারা ক্লিয়ার করেছেন? 31 দফা একটা হয়েছে, সেটা সম্পর্কে আমরা জানি যে অনেক ধারার সাথে আপনারা অনেকে একমত হচ্ছিলেন না, অনেক দফায় দফায় বৈঠকের পরে আপনারা সেটাতে একমত হয়েছেন। কিন্তু অ্যাজ এ বিএনপির রাজনৈতিক দল এবং বড় একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় যেতে চায় এবং যাবেও নির্বাচন দিলে, সেই দলটি তারা কিভাবে রাষ্ট্র সংস্কার করতে চান, কিভাবে দেশ পরিচালনা করতে চান, স্পষ্ট একটা রূপরেখা তো খুব ভালোভাবে আপনাদের দেওয়া উচিত। সেটা কি আপনারা দিয়েছেন? বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে তরুণ সমাজের বিশাল একটা অংশ বেকার, তারা চাকরি পাচ্ছেন না। হাসিনার শাসন আমলে তারা চাকরি পাবেন বা কোনো কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশ করতে পারবে, সেই আশাটাও তারা করছিলেন না। এই কোটা আন্দোলন কিন্তু সেই চাকরি পাওয়াকে ঘিরেই হয়েছে। সেই বেকারত্ব দূরীকরণে আপনার সরকার ঠিক কোন পদক্ষেপগুলো নেবেন সেটা কিন্তু স্পষ্ট করেননি। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদেরকে বলতো যে আমরা ঘরে ঘরে চাকরি দেব, আমরা উন্নয়ন করব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব, সেই ধরনের বক্তব্য কিন্তু আমরা আসলে এই মুহূর্তে নিচ্ছি না। ঠিক কিভাবে আপনি বেকারত্ব দূরী করবেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করবেন, এই মুহূর্তে দেশের বিশাল একটা অংশ যারা ভারতে চিকিৎসা নিতে চায় এবং নিম্ন শ্রেণীর মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছেন না। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে একজন মা টাকার অভাবে হাসপাতালে ভর্তি হতে পারেননি এবং তিনি কিন্তু খোলা জায়গায় বাচ্চা প্রসব করেছেন। এই রকমের মর্মান্তিক ঘটনা কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক রয়েছে। সেটা আপনারা কিভাবে দূর করবেন?
বাজেট কত বাড়াবেন, শিক্ষা খাতে আপনাদের বাজেট কত থাকবে, এবং দারিদ্র দূরীকরণ, যেটা শেখ হাসিনা আমাদের দারিদ্রতার সাথেও এক ধরনের প্রহসন করেছে, সমাজের গৃহহারা মানুষকে তারা আশ্রয়ন প্রকল্পের আওতায় আনবেন বলে যেই ধরনের লুটতারাজ করেছেন তা কিন্তু আমাদের চোখের সামনে এখন স্পষ্ট ভাসে। আপনারা ঠিক সেই ছিন্নমূল মানুষদের জন্য কি করবেন, প্রত্যেকটা সেক্টর আপনারা কিভাবে সাজাতে চান সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানার অবশ্যই অধিকার রাখে, এবং আপনাদের সেই রোডম্যাপ খুব স্পষ্ট করে দিতে হবে। আর সেটা যদি না দিতে পারেন তাহলে ওই জনপ্রিয়তার বড়াই দেখান না, সেটা কিন্তু থাকবে না। বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করে এবং যার দ্বারা ভাববে এগুলো স্পষ্টভাবে তারা বাস্তবায়ন করতে পারবে তাদেরকে কিন্তু ভোট দেবে। এখন বড় দল বিএনপি এর আগে রাষ্ট্র চালিয়েছে, এটা যদি মনে করে থাকেন যে তরুণ প্রজন্মের সবাই হুড়মুড় করে আপনারা যা ইচ্ছে তাই করবেন এবং হ্যাডম দেখাবেন আমরাই এদেশে একমাত্র ক্ষমতায় আসতে পারি, সেই সক্ষমতা আমাদের আছে, সেই হ্যাডম কিন্তু দেখিয়ে খুব বেশি পার পাবেন না। হাসিনার যে হ্যাডম ছিল সেটাকেই কিন্তু এই তরুণ প্রজন্ম এবং এখনকার টোটাল সব শ্রেণীর মানুষ যেভাবে রাজনৈতিক সচেতন হয়ে উঠছে তারা কিন্তু পাত্তা দেয় নাই। আপনারাও আশা করি আপনাদের অবস্থান থেকে আগামীর রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালনা করবেন প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের কাছে স্পষ্ট করবেন। তারপর সেটা যদি জনগণ গ্রহণ করে এবং আপনাদেরকে ভোট দেয়, তারপরে নিজেদেরকে রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্য এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য জনগণ আপনাকে যে ম্যান্ডেট দিবে এবং করবেন সেইটা মনে করেন। তার আগে এই সমস্ত হ্যাডাম ট্যাডাম এগুলো দেখায়েন না, জনগণ আসলে এগুলো দেখতে চায় না। এটা হচ্ছে একটা বড় ব্যাপার, আপনাদের মনে রাখা উচিত। আওয়ামী লীগ বিএনপি এদের উপরে কিন্তু জনগণের বিশাল একটা অংশ খ্যাপা আছে, এবং বিএনপি করে দেখে মানে বিএনপির ভুল বলতে পারে না এবং বিএনপির উপর যে খুব খুশি এ ধরনের লোক দিয়ে কিন্তু বিএনপির দলটা একদম ভরপুর না। অনেকেই আর কোন দল করবে খুঁজে পাচ্ছে না, আওয়ামী লীগের বাইরে কোন দলটা আসলে তার জন্য পারফেক্ট সেই প্ল্যাটফর্মটা খুঁজে পাচ্ছে না, তার কারণে কিন্তু বিএনপি করে। এই ঘটনা কিন্তু একেবারে মিথ্যা নয়। সেই ক্ষেত্রে বিএনপিকে বলবো যে তারা দায়িত্বশীল আচরণ করুক। আর জামায়াত ইসলামী তাদের সম্পর্কে আমাদের ধারণা ছিল অতিরিক্ত কথা তারা বলেন না, তাদের কাজ তারা ঠিক মতো করেন এবং সেটা নিয়েই তারা ব্যস্ত থাকতে চেষ্টা করেন, অন্য দল অন্য কোনো ব্যক্তির সমালোচনার মধ্যে তারা যান না। জামায়াত ইসলামী যে ধরনের বক্তব্য এটা দিচ্ছেন আমরা আসলে সাধারণ জনগণের জায়গা থেকে এটা আসলে একসেপ্ট করছি না। তারা তাদের কাজ করুক, জনগণ যদি মনে করে জামায়াত ইসলামীকে ভোট দিবে এবং তারা ক্ষমতায় আসবে এবং ক্ষমতা পরিচালনা করবে, সেটা তারা পারুক আর না পারুক। এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি খুব ভালোভাবে দেশ পরিচালনা করছে? মানুষ কি তাদের ব্যাপারে প্রশ্ন করছে না? করছে, এবং তারা বলছে যে সমস্যা থাকলে আমরা সহযোগিতা করব। জনগণ যদি জামাতকে ভোটই দেয় বা অন্য কোনো দল, ধরেন গণতন্ত্র মঞ্চের নাগরিক ঐক্য আছে, মাহমুদুর রহমান মান্নার খুব ছোট দল, তাদেরকে যদি ক্ষমতায় আনে ভোট দেয়, এত ছোট দল তারা কিভাবে দল পরিচালনা করবে সেইটা অন্য কারো চিন্তা ভাবনা করতে হবে না। যে ক্ষমতায় আসবে বা যাকে জনগণ ক্ষমতায় আনবে তারা কিভাবে দল পরিচালনা করবে সেই সাহায্য সহযোগিতা জনগণের কাছ থেকে নিয়েই ওই দলটি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে। সর্বশেষ যে বিষয়টা বলতে চাচ্ছি, জামায়াত বিএনপির মধ্যে যদি এক ধরনের গোপন বৈঠক হয়ে থাকে, গোপন আলোচনা হয়ে থাকে যে বিএনপি থাকবে সরকারি দল এবং বিরোধী দলে থাকবে জামাত, এর বাইরে যে যার সাথে যেতে চায়, অন্য দল আছে এই ধরনের একটা পার্লামেন্ট গঠন করতে চায়, সেটা তারা করতেই পারে। কিন্তু এক্ষেত্রে বড় একটা ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই। এবং অনেকেই আপনারা এই কথা খুব জোর গলায় বলেন হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে এবং বেশ কয়েকদিন সরকার পতনের পর প্রতি বিপ্লব হচ্ছে, ষড়যন্ত্রকারীরা থেকে গিয়েছে, এবং এই কথা তো আসলেই সত্য। প্রশাসনের প্রত্যেকটা অংশে ষড়যন্ত্রকারীরা, দ্যাট মিনস বলতে আওয়ামী লীগের দোসররা কিন্তু এখনো আছে। সেই জায়গা থেকে এই ধরনের আলাপ কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না যে আওয়ামী লীগও আবার একটা পদক্ষেপ নিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে যদি তাদের দল হিসেবে বিচার সঠিকভাবে না করা যায়। এবং আওয়ামী লীগ ফেসিবাদ হিসেবে আত্মপ্রকাশ করতে যেই সমস্ত ব্যক্তিবর্গ তাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় এনে ন্যূনতম একদম একটা বিশেষ সময় ধরে যদি টাইম ফ্রেমিং করে না দেওয়া যায় যে এই লোকগুলো এই সময়ের মধ্যে আর নির্বাচন করতে পারবে না, কারণ তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, তারা ফেসিবাদকে আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করেছে এবং সেটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের গণমানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার বিরোধী মানে মানব অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে। সেভাবে চিন্তা করে যে তাদেরকে নিষিদ্ধ না করা যায়, মানে ওই ব্যক্তিবর্গের রাজনীতি নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ না করা যায়, তাহলে কিন্তু তারা আবার স্বরূপে ফিরে আসতে পারে। সেক্ষেত্রে এই ধরনের চিন্তা ভাবনা যদি জামাত বিএনপি করে, একদল পক্ষে একদল বিপক্ষে থাকবে, জামাতের কোনো নেতা বা বিএনপির কোনো নেতা অথবা তৃণমূল জামাত বিএনপি কর্মীরাও যদি করে, সেটা কিন্তু আসলে খুব বেশি সফল রাস্তার মধ্যে দিয়ে হবে তা কিন্তু না। তবে অবশ্যই একথা সত্য যে অতি দ্রুত যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন
তাদের একটা নির্বাচনী রোডম্যাপ দেওয়া দরকার, এবং তারা যেই কারণে ক্ষমতায় থাকছেন, মানে তাদেরকে যেই কারণে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছে, রাজনৈতিক সব দলগুলো তাদেরকে মোটামুটি খুব ভালোভাবে সমর্থন দিচ্ছেন। তার কারণ হচ্ছে রাষ্ট্রের সংস্কার। কিসের জন্য? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজনের। আর সেইটা আয়োজন করতে ঠিক কি কি সংস্কার কতদিনের মধ্যে আপনারা করবেন, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসে একটা মীমাংসা করতে পারেন। অবশ্যই সেটার দরকার। রাজনৈতিক একটা রোডম্যাপ দেওয়া এবং রাষ্ট্রের সংস্কার করতে আপনাদের কতদিন লাগবে এবং কোন কোন রাজনৈতিক দলের কি কি সমর্থন লাগবে, সেটা কিন্তু আপনারা নিতে এবং পেতে সব রাজনৈতিক দলের দরজাই খোলা। যাকে যখন ডাকবেন সে তখন যাবে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা স্পষ্ট করবেন, জনগণের মধ্যে এক ধরনের ক্লিয়ার পারসেপশন তৈরি হবে। এতদিনের মধ্যে এই বিষয়ে রাজনৈতিক যে সমস্যাগুলো এই মুহূর্তে আছে, সংবিধান সংক্রান্ত যেই সমস্যাগুলো আছে, যেই আইনগুলো পরিবর্তন করা দরকার, সেইগুলো পরিবর্তন করে একটা নির্বাচন হবে এবং জনগণ সত্যিকার অর্থে যেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিল, তারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে চেয়েছিল, যেটা হাসিনার ফেসিবাদী শাসন আমলে সম্ভব হয় নাই, সেটা তারা করবে। এই মীমাংসা হয়ে যাক, সেটা কামনা করি, এবং সকল দল তাদের দলীয় চিন্তা ভাবনা, দলীয় এজেন্ডা বাস্তবায়নের ঊর্ধ্বে গিয়ে দেশ, জনগণ, দেশের মানুষের পক্ষে, স্বার্থের পক্ষে কাজ করুক, সেই কামনাই আমরা করছি।